যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে দেখা হয়ে কে আছে কে ওখানে যখন রাত নামে রিয়েল স্টোরি উইথ রিয়েল হ্যালো লিসেনার্স, রাত এখন গভীর, চারিদিকে কোলাহল থেমে গেছে, আর ঠিক এই স্তব্ধতার মাঝেই জেগে ওঠে এমন কিছু যাদের জায়গায় পৃথিবীতে নয়। আপনারা যারা এই মুহূর্তে হেডফোন কানে দিয়ে আমার এই কথা শুনছেন, তাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। কারণ যখন রাত নামে, তখনই এই চেনা জগৎটা ধীরে ধীরে অচেনা হতে শুরু করে। আজ আপনাদের আমি এমন এক অভিজ্ঞতার কথা শোনাবো, যেটা আমাকে পাঠিয়েছেন ভারতের নদিয়া জেলা থেকে একটি যুবক, যিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক। তো তিনি যেইভাবে লিখেছেন, আমি সেইভাবেই গল্পটা আপনাদের পড়ে শোনাবো। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যদি আপনারাও আমাকে গল্প লিখে পাঠাতে চান, তাহলে আমাকে মেইল করুন। আমাকে মেইল করুন stories ডট যখন রাত নামে @gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, STORIES.JAKSAMRAATNAME এই অ্যাড্রেসে। আর যদি আপনাদের মনে হয় আপনারা এই মেইলে গল্প লিখে পাঠাতে পারছেন না, বা আপনাদের কোনো অসুবিধা বোধ হচ্ছে, তাহলে আপনারা আমার ফেসবুক পেজে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো এবার আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। পেশায় আমি একজন ফটোগ্রাফার আর ভিডিও এডিটর। দীর্ঘ 15 বছর ধরে ক্যামেরার লেন্সের ভেতর দিয়ে দুনিয়া দেখছি। কাজের সুবাদে আমাকে অনেক জায়গায় যেতে হয়, কখনো সুন্দর ল্যান্ডস্কেপ, কখনো আবার পুরনো ঐতিহাসিক জায়গা। কিন্তু সেদিন আমি এমন একটা কিছু ক্যামেরাবন্দি করতে গিয়েছিলাম, যা আমার সারা জীবনের জন্য একটা ট্রমা হয়ে দাঁড়াবে, তা আমি বুঝতে পারিনি। ঘটনাটা গত শীতকালের ডিসেম্বরের মাঝামাঝি সময়। আমি একটা পার্সোনাল প্রজেক্টের কাজে গিয়েছিলাম নদিয়ার কৃষ্ণনগরের দিককার একটা বেশ প্রত্যন্ত গ্রামে। জায়গাটার নাম আমি নিচ্ছি না, কারণ আমি চাই না কেউ কৌতূহলবশত সেখানে যাক। গ্রামের একদম শেষ মাথায় লোকালয় থেকে বেশ কিছুটা দূরে একটা ভাঙাচোরা পরিত্যক্ত জমিদার বাড়ি আছে। আমার প্ল্যান ছিল ওই ধ্বংসস্তূপের কিছু আর্কিটেকচারাল ছবি আর রাতের বেলার নাইট ল্যাপস ভিডিও শ্যুট করা। দুপুরবেলা যখন আমি সেখানে পৌঁছাই, জায়গাটা দেখে আমার দারুণ লাগে। পুরোনো আমলের চুন-সরকির গাঁথনি, বিশাল বড় বড় খিলান, আর চারিদিকে গজিয়ে ওঠা বট আর অশ্বত্থ গাছের শেকড় বাড়িটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। আমি আমার বিশ্বস্ত নিকন ক্যামেরাটা বের করে বেশ কিছু শট নিলাম। দিনের আলো জায়গাটা বেশ মায়াবী লাগছিল। বিকেলের দিকে গ্রামের রাস্তায় একটা চায়ের দোকানে বসেছিলাম। বয়স্ক মতো একজন চা বানাচ্ছিলেন। আমার কাছে ক্যামেরা ট্রাইপড দেখে উনি জিজ্ঞেস করলেন, বাবু, এই পোড়ো বাড়িটায় গিয়েছিলেন নাকি? আমি হাসি মুখে বললাম, হ্যাঁ কাকু, দারুণ জায়গা, রাতেও কিছু ছবি তোলার ইচ্ছা আছে। কথাটা শোনার পর লোকটার হাত থেকে চায়ের ছাকনিটা প্রায় পড়েই যাচ্ছিল। উনি আমার দিকে এমন একটা দৃষ্টিতে তাকালেন, যেন আমি কোনো জ্যান্ত লাশের দিকে তাকিয়ে আছি। ফিসফিস করে বললেন, সূর্য ডোবার পর ওখানে ভুলেও পা দেবেন না বাবু। ওই জায়গাটা ভালো না। অনেক বছর ধরে ওখানে কেউ যায় না। যারা রাতের বেলায় ওখানে থাকার সাহস দেখিয়েছে, তারা হয় পাগল হয়ে ফিরেছে, নয়তো ফেরেইনি। আমি তখন আধুনিক যুগের মানুষ, লজিক আর টেকনোলজি বিশ্বাস করি। ভূতের কথায় কি আর ভয় পাই? আমি লোকটার কথায় পাত্তা না দিয়ে একটু হেসে বললাম, চিন্তা করবেন না কাকু, আমার কাছে বড় টর্চ আছে, আর আমি তো রাতেই কাজ করি বেশি। সন্ধে নামলো। আমি আবার ফিরলাম সেই জমিদার বাড়ির সামনে। চারিদিকটা অদ্ভুত শান্ত। শীতের সন্ধ্যা, কুয়াশা নামতে শুরু করেছে হালকা হালকা, সাথে একটা কনকনে ঠান্ডা বাতাস। আমি মেইন গেট দিয়ে বেরিয়ে ভেতরে ঢুকলাম। উঠোনের মাঝখানে আমার ট্রাইপড সেট করলাম। টার্গেট ছিল ভাঙা ছাদের ফোকর দিয়ে চাঁদের আলো যখন ভেতরে পড়বে, তার একটা টাইম ল্যাপস নেয়া।
ক্যামেরা অন করে ফোকাস সেট করেছি, ঠিক তখন খুব হালকা একটা গন্ধ পেলাম আমি। পুরনো পচা কাঠ আর তার সাথে মেশানো উগ্র কোনো একটা ধূপের গন্ধ। আমি চারিদিকে টর্চ মেরে দেখলাম, কেউ কোত্থাও নেই। ভাবলাম হয়তো গ্রামের দিক থেকে বাতাস ভেসে এসেছে। রাত তখন হয়তো ৯টা কি ৯:৩০। চারিদিক নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে দু একটা রাতজাগা পাখির ডাক। আমি ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ রেখেছি, হঠাৎ করে আমার নিকন ক্যামেরার অটো ফোকাসটা পাগলের মতো আপ ডাউন করতে শুরু করলো। আপনারা যারা ফটোগ্রাফি করেন তারা জানেন, ক্যামেরার অন্ধকারে কোনো সাবজেক্ট বা মুখ ডিটেক্ট করলে ফোকাস লক করার চেষ্টা করে, কিন্তু সামনে তো কেউ নেই, শুধু অন্ধকার একটা ভাঙা দালান। তবুও ক্যামেরার ফেস ডিটেকশন বক্সটা বারবার দালানের ওই অন্ধকার কোণটায় গিয়ে ব্লিঙ্ক করছে, স্কোয়াড বক্সটা দেখাচ্ছে যেখানে কেউ সেখানে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা একটা স্রোত নেমে গেল। আমি ক্যামেরা থেকে চোখ সরিয়ে খালি চোখে অন্ধকার দালানের দিকে তাকালাম। কিচ্ছু নেই, ঘুটঘুটে অন্ধকার। আমি নিজেকে বোঝালাম এটা হয়তো ক্যামেরার কোনো গ্লিচ বা সেন্সরের ভুল। আমি আবার ডিভাইসে চোখ রাখলাম। বক্সটা এবার আর ওই কোণায় নেই, সেটা একটু এগিয়ে এসছে। আমার ক্যামেরার স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে ফেস ডিটেকশন বক্সটা ধীরে ধীরে দালান থেকে বেরিয়ে উঠানের দিকে, অর্থাৎ ঠিক আমার দিকেই কেউ এগিয়ে আসছে। আমি ছটকা মেরে ক্যামেরাটা থেকে সরে দাঁড়ালাম, টর্চ লাইট জ্বালিয়ে সোজা ফেললাম ওই জায়গাটায়। শূন্য, কেউ নেই। কিন্তু টর্চের আলো পড়তেই আমি একটা শব্দ শুনতে পেলাম, নুপুরের শব্দ। ছম ছম ছম। পাথরে বাঁধানো উঠোনে কেউ যেন খুব ধীরে ভারী পায়ে আমার দিকে হেঁটে আসছে। প্রতিটা প্রতিটা পদক্ষেপে নুপুরের শব্দ, আর তার সাথে একটা অদ্ভুত গোঙানির আওয়াজ। আমি পুরো চমে গেলাম। আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। আমি পালাতে চাইছি, কিন্তু আমার শরীরটা কোনো কথা শুনছে না। তারপর হঠাৎ করে যেন মাইনাসে নেমে গেল। আমার মুখ দিয়ে ধোঁয়ার মতো নিঃশ্বাস বেরোচ্ছে। আমি স্পষ্ট বুঝতে পারছি আমার ঠিক সামনে, হয়তো হাতখানেক দূরেই, কেউ বা কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু তার উপস্থিতি এতই তীব্র যে আমার দম বন্ধ হয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে আমার ডান কানের একদম কাছে খুব ঠান্ডা ফিসফিস করা একটা মেয়েরই গলা শুনতে পেলাম। এত রাতে এখানে কি খুঁজছো বাবু? আমার সারা গায়ে লোম দাঁড়িয়ে গেল। আমি কোনোমতে চোখের কোণ দিয়ে ডান দিকে তাকালাম। অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু মনে হলো খুব লম্বা সাদা কাপড় পরা কোনো একটা অবয়ব আমার কাঁধের উপর ঝুঁকে আছে। তার মুখটা ঢাকা, কিন্তু সেখান থেকে যে পচা মাংসের গন্ধ আসছিল, তাতে আমার বমি আসার উপক্রম। আমি আর একটা মুহূর্তও দাঁড়াইনি। ট্রাইপড, ক্যামেরা, আমার ১৫ বছরের পেশার সবচেয়ে দামি জিনিসগুলো সব ফেলে রেখে আমি অন্ধকারের মধ্যেই দৌড় লাগালাম। মেন গেটটা পার হওয়ার সময় আমার মনে হলো কেউ একজন তার বরফের মতো ঠান্ডা হাত দিয়ে আমার জ্যাকেটের কলারটা ধরার চেষ্টা করলো। আমি ছিটকে পড়লাম রাস্তার ধুলোয়। হাঁটু ছিলে রক্ত বেরোচ্ছে, কিন্তু সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই। আমি উঠে আবার দৌড়াতে শুরু করলাম গ্রামের রাস্তার দিকে। পেছন থেকে আমি তখন শব্দ শুনতে পাচ্ছিলাম, একটা বিকট অট্টহাসির শব্দ। সে হাসি কোনো মানুষের হতে পারে না। সে হাসিতে ছিল হিংস্রতা আর রক্তের তৃষ্ণা। গ্রামের কাছাকাছি পৌঁছাতেই একটা কুকুরের একটানা কান্নার শব্দ শুনতে পেলাম। আমি যখন ওই চায়ের দোকানটার কাছে পৌঁছাই, তখন আমি প্রায় জ্ঞান হারানোর অবস্থায়। গ্রামের কয়েকজন লোক আমাকে এই অবস্থায় দেখে ছুটে আসে। আমার মুখে কোনো কথা সরছিল না, শুধু আঙুল দিয়ে ওই জমিদার বাড়ির দিকটা দেখাচ্ছিলাম। সেদিন রাতে মন্দিরের চাতালে আমাকে শুইয়ে রাখা হয়েছিল। আমার প্রচণ্ড জ্বর চলে আসে। পরদিন সকালে গ্রামের কয়েকজন লোক গিয়ে আমার ক্যামেরা ট্রাইপডটা উদ্ধার করে আনে। আমি আর ওই বাড়ির ত্রিসীমানায় যাইনি। বাড়ি ফিরে আসার পর আমি যখন আমার ক্যামেরার মেমোরি কার্ডটা পিসিতে কানেক্ট করি, আমি দেখলাম কার্ডটা কারেপ্টেড হয়ে গেছে। কোনো ছবি নেই, কোনো ভিডিও নেই। শুধু একটা ছবি রিকভার করা গিয়েছিল। ছবিটা ছিল ব্ল্যাক আউট, পুরো অন্ধকার। কিন্তু ব্রাইটনেস আর এক্সপোজার আমি যখন ফুল বাড়িয়ে দিলাম, আমি দেখলাম স্ক্রিনের ঠিক মাঝখানে ফ্যাকাশে চোখহীন একটা মুখ আমার লেন্সের দিকে বীভৎসভাবে তাকিয়ে আছে।
আমি সাথে সাথে ওই ছবিটা ডিলিট করে দিই, মেমোরি কার্ডটাও পুড়িয়ে ফেলি। কিন্তু ওই মুখটা আর কানের কাছে শোনা ওই ফিসফিস করা গলাটা আজও যখন রাত নামে আমার ঘুম কেড়ে নেয়। শ্রোতা বন্ধুরা, পৃথিবীতে এমন আর অনেক কিছুই আছে যা আমাদের লেন্স আর লজিকের বাইরে। সাবধানে থাকবেন। আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। শুভরাত্রি। অসাধারণ একটি গল্প ছিল। গল্পটা সত্যিই খুব ভয়ঙ্কর ছিল। আমি এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। আপনারাও যদি এরকম শিহরণ জাগানো কোনো গল্প আমার সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আমাকে মেইল করতে ভুলবেন না। এই মুহূর্তে আমার কাছে আরো একটি গল্প আছে, যেটা আমাকে পাঠিয়েছেন দুবাই প্রবাসী মোহাম্মদ কাশেম শেখ। তো আমি তার গল্পটাও আপনাদের পড়ে শোনাচ্ছি। আশা করি এই গল্পটিও আপনাদের ভালো লাগবে। তো আমি আর বেশি কথা বলছি না, আমি সরাসরি ঘটনায় চলে যাই। যখন রাত নামে, রিয়েল স্টোরি উইথ রিয়েল আসসালামু আলাইকুম মোহন ভাই। আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার বন্ধু সোহেলের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনা। যদি আপনার ভালো লাগে তাহলে গল্পটি শেয়ার করতে পারেন। দুবাইয়ের চাকচিক্যময় বুর্জ খলিফা আর জুমাইরা বিচের আড়ালে যে এক বিভীষিকাময় জগৎ আছে, সেটা আমরা যারা এখানে আরবাংলা খাটুনি খাটি তারা জানি। এই গল্পটা আমার বন্ধু সোহেলের সাথে ঘটা। ও এখন দেশে ফিরেছে ঠিকই, কিন্তু সেই রাতের কথা মনে পড়লে এখনও ওর হাত পা কাঁপতে শুরু করে। সোহেল থাকতো জেবল আলীর এক প্রত্যন্ত লেবার ক্যাম্পে। জায়গাটা মূল শহর থেকে অনেকটা দূরে। চারিদিকে শুধু ধুধু মরুভূমি আর বড় বড় তেলের ট্যাঙ্কার। সোহেলের ডিউটি ছিল একটা লজিস্টিক কোম্পানিতে। সেদিন ছিল বৃহস্পতিবার, অর্থাৎ উইকেন্ডের শুরু। সবাই যখন আনন্দ করছে, সোহেলকে সেদিন অতিরিক্ত ওভারটাইম করতে হলো। কাজ শেষ করে এখনো কাজ শেষ করে যখন ও বের হলো, তখন প্রায় 1:30। সোহেল সাধারণত বাসে ফিরত, কিন্তু সেদিন বাস মিস করায় ও একটা লোকাল ট্যাক্সি নিল। ট্যাক্সি ড্রাইভার ছিল এক অদ্ভুত চেহারার মানুষ। সারাক্ষণ নিচু গলায় কি যেন বিড়বিড় করছিল। সোহেলের ক্যাম্পের কাছে পৌঁছানোর আগেই ড্রাইভার হঠাৎ গাড়ি থামিয়ে দিল। বলল, সামনে বালুর ঝড় উঠেছে, আমি এখন আর যাব না, তুমি এখান থেকে হেঁটে যাও। সোহেল দেখলো সামনে কোনো ঝড় নেই, কিন্তু ড্রাইভার জেদের কাছে ও হেরে গেল। পকেট থেকে দিয়ারাম মিটিয়ে ও অন্ধকার রাস্তায় নেমে দাঁড়ালো। আকাশে চাঁদ ছিল ঠিকই, কিন্তু মরুভূমির আকাশে মেঘের আনাগোনা থাকায় আলোটা ছিল ম্লান। সোহেল ফোনের টর্চটা জ্বেলে হাঁটতে শুরু করলো। ক্যাম্পটা এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে। রাস্তার একপাশে সারিবদ্ধ কন্টেইনার আর অন্য পাশে ধূসর মরুভূমি। হাঁটতে হাঁটতে সোহেল খেয়াল করলো চারপাশটা হঠাৎ করে খুব নিস্তব্ধ হয়ে গেছে। মরুভূমি মরুভূমিতে রাতের রাতের বাতাসও একটা শোঁ শোঁ শব্দ থাকে, কিন্তু সেই মুহূর্তে মনে হচ্ছিল বাতাসটা যেন জমে পাথর হয়ে গেছে। হঠাৎ ওর বাঁ পাশে বালুর ঢিবির উপর একটা শব্দ শোনা গেল, খসখস এমন কিছু। মনে হলো কেউ যেন বালির উপর দিয়ে ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। সোহেল টর্চটা সেদিকে ফেরালো। ও ভাবলো হয়তো কোনো মরু শেয়াল হবে, কিন্তু কয়েক কদম এগোতেই শব্দটা আবার শুরু হলো। তবে এবার শব্দটা ওর আরো কাছে। হঠাৎ সোহেল দেখলো বালির উপর একটা লম্বা ছায়া পড়েছে। চাঁদের আলোয় ছায়াটা বিশাল দেখাচ্ছে, অথচ ওর আশেপাশে কোনো উঁচু পোল বা গাছ নেই। ও যখন থামছে, ছায়াটাও থামছে। সোহেল সাহস সঞ্চয় করে পেছনে তাকালো। যা দেখলো তাতে ওর কলিজা শুকিয়ে গেল। ওর থেকে 20-30 গজ দূরে একটা কুঁজো হয়ে থাকা আকৃতি দাঁড়িয়ে আছে। ওটা মানুষ না জানোয়ার বোঝা দেয়। গায়ের চামড়াটা আলকাতরার মতো কালো এবং ঝুলে আছে। ওর লম্বা লম্বা হাড় বের হওয়া আঙুলগুলো বালি খুঁজছে। সোহেল যখন টর্চের আলোটা ওর মুখে ফেললো, দেখলো ওটার কোনো চোখ নেই, শুধু দুটো গভীর গর্ত, আর সেখান থেকে চুইয়ে চুইয়ে আলকাতরার মতো কিছু একটা পড়ছে। সোহেল জান প্রাণ নিয়ে দৌড়াতে শুরু করলো, কিন্তু মরুভূমির নরম বালিতে দৌড়ানোটা যে কত কষ্টে ও সেদিন হাড়ে হাড়ে টের পাচ্ছিল। ওর মনে হচ্ছিল ওর পায়ের নিচে থেকে কেউ যেন বালি সরিয়ে দিচ্ছে। দৌড়াতে দৌড়াতে ওর পেছনে তাকিয়ে দেখলো সেই আকৃতিটা এবার 4 পায়ে জানোয়ারের মতো দৌড়ে ওর দিকে আসছে।
ওর প্রতিটা নিঃশ্বাসের শব্দ যেন ইঞ্জিনের শব্দের মতো শোনাচ্ছিল। সোহেল দৌড়ে একটা পরিচিত কন্টেইনারের পেছনে গিয়ে লুকালো। ও নিঃশ্বাস বন্ধ করে বসে আছে। ওর হৃৎপিণ্ডের ধকধক শব্দ ও নিজেই শুনতে পাচ্ছিল। হঠাৎ কন্টেইনারের উপরে একটা ভারী কিছুর আঁচড় পড়ার শব্দ হলো। লোহার কন্টেইনারটা থরথর করে কাঁপছে। উপর থেকে কুচকুচে কালো দানাটা টপটপ করে সোহেলের কাঁধের উপর পড়ল। সোহেল উপরের দিকে তাকিয়ে দেখলো সেই বিভীষিকা কন্টেইনারের কার্নিসে ঝুলে আছে। ওটার মুখটা এবার একদম কাছাকাছি। ওটা যখন মুখ খুললো তখন সেখান থেকে অনেক বিশ্রী একটা গন্ধ বেরোচ্ছিল। ওটা মানুষের গলায় বলে উঠল, কতদিন পর টাটকা রক্ত। সোহেল চিৎকার করতে করতে আবার দৌড় দিল। সামনে ক্যাম্পে সিকিউরিটি পোস্টের টিমটিমে আলো দেখা যাচ্ছিল, কিন্তু ও যত এগোচ্ছে মনে হচ্ছিল রাস্তা যেন আরো লম্বা হয়ে যাচ্ছে। মরুভূমির মরীচিকার মতো ক্যাম্পটা দূরে সরে যাচ্ছে। ওর মনে হলো মরুভূমিটা ওকে আর বের হতে দেবে না। ঠিক তখনই একটা আজানের শব্দ শুনতে পেল। হয়তো দূরের কোনো মসজিদ থেকে তাহাজ্জুদের আজান দিচ্ছিল। আজানের শব্দটা কানে আসতেই সে বিভীষিকার চিৎকার শোনা গেল। একটা তীক্ষ্ণ আর্তনাদ করে ওটা বালুর নিচে মিলিয়ে গেল। সোহেল আর জ্ঞান ধরে রাখতে পারল না, ওখানেই আছাড় খেয়ে পড়ল। সকালে যখন ক্যাম্পের লোকজন ওকে উদ্ধার করলো, দেখলো ওর গায়ের জ্যাকেটটা রাসায়নিকের মতো কোনো কিছু দিয়ে পুড়ে গেছে। ওর পিঠে 4টে লম্বা নখের আঁচড়, যা থেকে কালচে রক্ত বেরোচ্ছিল। সোহেলকে 3 দিন হসপিটালে থাকতে হয়েছিল। ডাক্তাররা বলেছিল এটা কোনো বিষাক্ত মরু মাকড়সার কাজ হতে পারে, কিন্তু সোহেল জানতো এটা কোনো সাধারণ পোকা ছিল না। আজও সেই দুবাইয়ের মরুভূমিতে রাতের কথা মনে পড়লে সোহেল একা ঘরে থাকতে পারে না, কারণ ও জানে সেই রাতে আজান না বললে আজ হয়তো ওর নামটাও কেউ জানতো না। ওই মরুভূমির বালুর নিচে কত শত প্রবাসীর হাড় যে মিশে গেছে তার হিসাব কেউ রাখেনি। সত্যিই গল্পটা ভীষণই ভয়ঙ্কর একটি গল্প ছিল। আমিও পড়তে পড়তে শিউরে উঠছিলাম। আপনারা কমেন্টে আপনাদের মূল্যবান মতামত দিয়ে জানাবেন কোন গল্পটা আপনাদের কাছে বেশি ভয়ানক লেগেছে, প্রথমটা নাকি দ্বিতীয়টা। তো এই ছিল আজকের গল্প। আশা করি আপনারা এই দুটো গল্পই ভীষণভাবে উপভোগ করেছেন এবং এই দুটো গল্পই আপনাদের মনে ভয়ের একটা আলাদা শিহরণ জাগাতে পেরেছে। আপনারাও যদি আমাকে গল্প লিখতে চান তাহলে আমাকে মেইল করুন। দেখা হবে অন্য আর একটা এপিসোডে। ততক্ষণ অবধি শুনতে থাকুন, সাথে থাকুন যখন রাত নামে ইউটিউব চ্যানেলে। স্টে উইথ আস।